মতিন সাহেব বাসায় বসে আছেন, কোনো কাজ নেই। ইদানিং প্রায়ই দোকান বন্ধ রাখেন। যুদ্ধ শুরু হবার পর থেকে এই অবস্থা। যুদ্ধের আগে প্রতিদিন সময় মতো দোকান খুলতেন। এখন সময়টা খুব খারাপ, দোকান খুলতে ভয় লাগে। দোকান খুলে সারাক্ষণ মনে হয় দোকানের আশেপাশে কেউ বুঝি তাকে অনুসরণ করছে। তাই মাঝে মাঝে দোকান ইচ্ছে করে বন্ধ রাখেন। দোকান খোলা রাখা যেত, কিন্তু তার দোকানটা ঔষধের, এই জন্যেই সমস্যাটা বেশি। মাসখানেক আগে একদিন দোকানে বসে আছেন। দুপুরের ঠিক আগ মুহূর্তে হঠাৎ আর্মির লোকজন আসলো, সাথে স্থানীয় এক যুবক। যুবকটা আর্মির লোকদেরকে তার সামনেই বলল তিনি নাকি মুক্তিযোদ্ধাদের ঔষধ দিয়েছেন। কথাটা শুনে তিনি আকাশ থেকে পড়েছিলেন। যে যুবকটা এ কথা বলেছিল সে তার মহল্লাতেই থাকে। ছেলেটা বিহারি এবং তিনি তাকে চেনেন। আর্মির লোকগুলোর মধ্যে যে লোকটা কমান্ডার, তাকে মতিন সাহেব বোঝাতে চেষ্টা করলেন। লোকটা কিছুতেই বুঝতে চাইল না। মতিন সাহেব বারবার বলতে লাগলেন তিনি এ ধরনের কোনো কাজই করেননি। শুনতেই চাইল না আর্মির লোকগুলো। তিনি তার দোকানের হিসাবের খাতাটা বের করে দিলেন। তারা সেদিকে ভ্রুক্ষেপও করল না, উল্টো তাকে গালিগালাজ করা শুরু করলো। একসময় মতিন সাহেবকে দোকান থেকে বের করে এনে রাস্তার মাঝখানে নিয়ে বেত দিয়ে পেটাতে লাগলো। বেতের বাড়িতে তার পিঠের চামড়া ফেটে রক্ত বেরিয়ে এলো। তিনি মাটিতে পড়ে গেলেন। মাটিতে পড়ে যাওয়াতে আর্মির লোকগুলো যেন আরও বেশি উৎসাহ পেয়ে গেল। সমানে বুট দিয়ে লাথি মারা শুরু করলো। লাথি খেয়ে মতিন সাহেবের শরীরটা কুঁকড়ে এলো। মারের চোটে একসময় জ্ঞান হারানোর উপক্রম হলো মতিন সাহেবের। তখন আর্মির লোকগুলো তাকে রাস্তার উপর রেখেই চলে গেল। সেই থেকে মতিন সাহেব আর নিয়মিত দোকান খোলেন না। সপ্তাহে 1 বা 2 দিন দোকান খোলেন। বাসায় বসে বসে এখন একঘেয়ে লাগছে তার। সকাল থেকে 2য় কাপ চা খেলেন। তারপর কেন যেন মনে হলো আজ দোকান খুলবেন তিনি। দোকানের চাবি পকেটে পুরে বাসা থেকে বেরোলেন। রাস্তায় লোকজন কম। যুদ্ধ শুরু হবার পর থেকেই ঢাকা শহরের মানুষের সংখ্যা কমে গেছে। লাখ লাখ লোক শহর ছেড়ে চলে গেছে। হাজার হাজার মানুষকে আর্মিরা মেরে ফেলেছে। পাকিস্তানি আর্মি ঢাকা শহরে 25শে মার্চ থেকে যে নারকীয় হত্যাযজ্ঞ চালিয়েছে তা পৃথিবীর ইতিহাসে অন্যতম বর্বরতার উদাহরণ হয়ে থাকবে। হাঁটতে হাঁটতে মতিন সাহেব মিটফোর্ডের দিকে রওনা হলেন। মিটফোর্ড হাসপাতালের সামনেই তার দোকান। কিছু দূর এগোতেই মিটফোর্ড হাসপাতালের ডাক্তার আহমেদের সাথে দেখা হলো। দুজনেই দুজনকে চেনেন। ডাক্তার আহমেদের চেম্বার তার দোকানের পাশেই। মতিন সাহেবকে দেখেই এগিয়ে এসে জিজ্ঞাসা করলেন, আসসালামু আলাইকুম মতিন সাহেব, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম ভাই, যা আছি আলহামদুলিল্লাহ, আপনার কি অবস্থা? মতিন সাহেব পাল্টা জিজ্ঞেস করলেন। আছি ভাই, ভালো আছি। এটুকু বলেই ডাক্তার আহমেদ রাস্তার এদিকে ওদিকে তাকিয়ে প্রায় ফিস ফিস করে বললেন, তবে আজকাল একটু ব্যস্ত আছি। মতিন সাহেবের মনে হলো তিনি ব্যাপারটা ধরে ফেলেছেন। ডাক্তার মুক্তিবাহিনীর বিষয়েই বলছেন যে ব্যস্ত আছি। মতিন সাহেব বললেন, ভাই আপনি নিশ্চয়ই কোনো ভালো কাজে আছেন। মতিন সাহেবের কথা শুনে ডাক্তার আহমেদ মাথা নিচু করে আস্তে আস্তে বললেন, আপনিও এতে সামিল হতে পারেন। আমি সাধারণ মানুষ ভাই, আমি কিভাবে কি করব? মতিন সাহেব জিজ্ঞেস করলেন। ডাক্তার আহমেদ এবার বললেন, বিকেলে দোকান বন্ধ করে যাবার আগে আমার চেম্বারে একটু আসবেন, কথা আছে আপনার সাথে। এটুকু বলেই ডাক্তার সাহেব একটু জোরে হেঁটে সামনে এগিয়ে গেলেন। হাঁটতে হাঁটতে মতিন সাহেবের মনে হলো ডাক্তার সাহেবের কাছে যাওয়াটা কি ঠিক হবে? না জানি কোন বিপদের পথে পা বাড়াচ্ছেন। পরক্ষণেই তার মনে হলো না, তিনি যাবেন। দেশের এই অবস্থাতেও যদি দেশের জন্য কিছু না করেন তাহলে নিজের কাছে সারা জীবন দোষী থেকে যাবেন। মতিন সাহেব মনে মনে ঠিক করে ফেললেন তিনি আজ বিকেলে ডাক্তার সাহেবের চেম্বারে যাবেন। সেখানে ওনার সাথে মিলে দেশের কোনো কাজে হাত লাগাতে পারলে সেটা একটা ভালো কাজ হবে। ডাক্তার আহমেদের চেম্বারে বসে আছেন মতিন সাহেব। ডাক্তার সাহেব একজন রোগী দেখছিলেন। রোগীটা বিদায় হবার পরই ডাক্তার আহমেদ নড়ে চড়ে বসলেন। মতিন সাহেবও বুঝলেন ডাক্তার সাহেব এখন কথা বলার জন্য তৈরি হচ্ছেন। আপনার ঔষধের দোকানটা মিটফোর্ডের বড় দোকানগুলোর একটি। আমার কিছু সাহায্য দরকার আপনার কাছ হতে। বলুন কি সাহায্য করতে পারি? মতিন সাহেব জিজ্ঞেস করলেন। কেরানীগঞ্জে এক জায়গায় আমি রোগী দেখি। সেখানে বিভিন্ন এলাকা থেকে যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা আসে, তাদের ঔষধের দরকার হয়। আপনি কি আমাকে কিছু ঔষধ দিতে পারবেন? ডাক্তার আহমেদ এর কণ্ঠে অনুনয়। মতিন সাহেব এক পলক ভাবলেন, তারপর সাথে সাথেই বললেন,
আপনি যদি নিতে পারেন তাহলে আমার দোকানের সকল ঔষধ আপনাকে দিয়ে দিলাম ভাই। কথাটা বলেই মতিন সাহেব নিজের মধ্যে একটা অন্যরকম অনুভূতি টের পেলেন। দেশের জন্য তার এই কাজটা খুব ছোট, তবুও দেশের কাজে তিনি আছেন এ আনন্দে তার মনটা ভরে গেল। অসংখ্য ধন্যবাদ ভাই, ডাক্তার আহমেদ বললেন। আমি ঔষধের অভাবে ভুগছিলাম, আপনি আমার এই সমস্যাটা দূর করে দিলেন। কৃতজ্ঞতায় তার দু চোখ প্রায় নুয়ে এসেছে। মতিন সাহেব চেয়ার ছেড়ে উঠে গিয়ে ডাক্তারের হাত ধরে বললেন, আমাকে ধন্যবাদ দিতে হবে না ভাই, আমি আপনার সাথে এই কাজে সামিল হতে পেরেছি, সেটার সুখ আমি নিতে চাই। ঠিক আছে ভাই, এখন আমি একটা ছোট লিস্ট আপনাকে দিয়ে দিচ্ছি, আপনি এই ঔষধগুলো এখন আলাদা করে রেখে দেবেন। আমি কিছুক্ষণ পর আপনার দোকানে এসে ঔষধগুলো নিয়ে যাব, ডাক্তার আহমেদ বললেন। মতিন সাহেব ডাক্তারের চেম্বার থেকে বেরিয়ে নিজের দোকানে এলেন। ডাক্তারের দেওয়া তালিকা অনুযায়ী ঔষধগুলোকে আলাদা করে কয়েকটা প্যাকেটে ভরে নিলেন। তারপর ডাক্তারের জন্য অপেক্ষা করতে লাগলেন। কিছুক্ষণ পর ডাক্তার আহমেদ একটা বাজারের থলে নিয়ে আসলেন। প্যাকেটগুলো নিয়ে বাজারের থলেতে ভরে নিলেন। বাজারের থলে হওয়ায় এটি নিয়ে চট করে রাস্তায় কেউ তাকে সন্দেহ করবে না। মতিন সাহেব ডাক্তারের বুদ্ধি দেখে খুশি হলেন। সপ্তাহ খানেক পর মতিন সাহেব দোকানে বসে আছেন। একটা কাস্টমার এসে ঔষধ চাইল। কাস্টমারটাকে দেখেই ভ্রু কুঁচকালেন মতিন সাহেব। একই কাস্টমার গত 3 দিন ধরে আসছে এবং সে একই ডাক্তারের প্রেসক্রিপশন দেখিয়ে ঔষধ নিয়ে গেছে গত 2 দিন। আজও সেই একই প্রেসক্রিপশন নিয়ে এসে ঔষধ চাইল। মতিন সাহেব মনে মনে একটু অস্বস্তি বোধ করতে লাগলেন। কি মনে করে মন থেকে অস্বস্তি ভাবটা দূর করে দিলেন নিজেই। কোন কাস্টমার কি ঔষধ নেবে সেটা নিয়ে তার ভাবনার দরকার কি, এই ভেবে তিনি ঔষধগুলো দিয়ে দিলেন। একই দিন বিকেল বেলা একটু পর ডাক্তার আহমেদের চেম্বার থেকে ঔষধের লিস্ট আসবে, তার জন্য অপেক্ষা করছেন তিনি। প্রতিদিন বিকেলে ডাক্তার আহমেদ এর জন্য ঔষধ দিয়ে যাচ্ছেন মতিন সাহেব। ডাক্তার সাহেব যে ধরনের ঔষধ নিচ্ছেন সেগুলো সবই কাটাছেঁড়া করার কাজের। মতিন সাহেব মনে মনে শুধু ভাবেন, কত ছেলেরা আহত হচ্ছে, কত ছেলেরা মারা যাচ্ছে। সারা দেশে যুদ্ধ ছড়িয়ে পড়েছে, কাতারে কাতারে পাকিস্তানি সৈনিকেরা মারা যাচ্ছে, তাদের সাথে সাথে মুক্তিযোদ্ধা সহ সাধারণ জনগণও মারা পড়ছে। যারা মারা যাচ্ছে তাদের ব্যাপারে একরকম ভাবনা, কিন্তু যারা আহত হচ্ছেন তাদের জন্য দুর্ভাবনাটা অনেক বেশি। এখন ডাক্তার পাওয়া যায় না, ডাক্তার পাওয়া গেলেও ঔষধ পাওয়া যাচ্ছে না। যুদ্ধের অনেকগুলো কুৎসিত চেহারা থাকে। স্বাস্থ্যসেবার দুরবস্থা পৃথিবীর সকল যুদ্ধে ঘটে, এখানেও সেটাই হচ্ছে। দেশের এরকম পরিস্থিতিতে ডাক্তার আহমেদ যে সেবা দিয়ে যাচ্ছেন সেটা ভাবতেই তার প্রতি শ্রদ্ধা বেড়ে গেল মতিন সাহেবের। প্রতিদিন নিয়ম করে সন্ধ্যায় কেরানীগঞ্জ যাচ্ছেন, সেখানে গোপনে বিনামূল্যে মুক্তিযোদ্ধাদের চিকিৎসা দিয়ে যাচ্ছেন। হাতঘড়ির দিকে তাকালেন মতিন সাহেব। ঔষধের তালিকা আসতে আজ একটু দেরি হয়ে যাচ্ছে বলে মনে হলো। ঠিক এমনই সময় তার দোকানের সামনে এসে আর্মির 2টো গাড়ি এসে থামল। গাড়ি থেকে ইউনিফর্ম পরা কয়েকজন লোক নেমে এলো। মতিন সাহেব অবাক হয়ে দেখলেন যে কাস্টমারটা রোজ একই ওষুধ কিনে নিয়ে যাচ্ছিল সেও ওই গাড়ি থেকে নামলো। মনে মনে সতর্ক হয়ে গেলেন মতিন সাহেব। একটা খালি ঘরে বসে আছেন মতিন সাহেব। একই রুমে ডাক্তার আহমেদও আছেন। দুজনেই মাটিতে বসে আছেন। সারা গায়ে মারের চোটে কালশিটে পড়ে গেছে দুজনের। দুজনেই মাটিতে বসে বসে কোঁকাচ্ছেন। মতিন সাহেব বেশি কোঁকাচ্ছেন, ব্যথা সহ্য করতে পারেন না তিনি। একটু আগেই তাদেরকে 1 দফা পিটিয়ে গেছে কয়েকজন পাকিস্তানি আর্মি। তাদের সাথে একটা বিহারিও এসেছিল। সে চুপচাপ মতিন সাহেব আর ডাক্তার সাহেবের মার খাওয়া দেখছে, কিছু বলে না। প্রতিদিন আসা ওই কাস্টমারটা মতিন সাহেবকে দেখিয়ে কানে কানে আর্মির দলটার কমান্ডারকে কি যেন বলে দিয়েছিল। তারপর সেদিন পাকিস্তানিগুলো কোনো কথা না বলে তাদের গাড়িতে উঠিয়ে নিয়ে এসেছে। ক্যাম্পে আনার পর মতিন সাহেব দেখতে পেয়েছিলেন সেখানে ডাক্তার আহমেদকে তারা আগেই ধরে নিয়ে এসেছে। ক্যাম্পে আনার পর দুজনকেই খান সেনারা বারবার জিজ্ঞেস করছে মুক্তি এখন কোথায়। প্রশ্নের জবাবে দুজনেই নীরব থেকেছে। কারো কাছে কোনো জবাব না পেয়ে উপস্থিত অফিসারটি রেগে গিয়ে সেখানে থাকা সেপাইগুলোকে বলে দিলেন দুজনকে ভালো করে ট্রিটমেন্ট দেওয়ার জন্য। তখন থেকেই কিছুক্ষণ পরপর তাদের দুজনকেই মারধর করা চলছে। এখন পর্যন্ত দুজনের কেউই তাদের কোনো প্রশ্নের জবাব দেয়নি। এখানেই পাকিস্তানি সৈনিকগুলোর রাগ। তারা হয়তো ভেবেছিল
মাঝবয়সী দুজন লোক অল্প মার ধরেই কাজ হয়ে যাবে। কিন্তু এখন পর্যন্ত কোনো প্রশ্নের কোনো জবাবই তারা বের করতে পারেনি। ক্যাম্প কমান্ডার তাদের দুজনের সম্পর্কে সকল খোঁজ খবর নিয়েছে। তারা খুব ভালো করে খোঁজ খবর নিয়েই তাদের দুজনকে ধরে এনেছিল। ক্যাম্পে এনেই ক্যাম্প কমান্ডার তাদের সাথে যেভাবে কথা বলছিলেন, তখনই তারা বুঝে ফেলেছে তারা তাদের বাড়িঘর কোথায়, কি করে, ছেলে মেয়ে কজন, সব খবর তারা আগে থেকেই জানে। এখন ঘরের ভেতর দুজন মাটিতে বসে আছে। মতিন সাহেব আর পারলেন না, তিনি মাটিতে শুয়ে পড়লেন। এ সময় ডাক্তার আহমেদ তাকে বললেন, আমার জন্যই আপনি এরকম বিপদে পড়লেন ভাই। জবাবে মতিন সাহেব কিছু বললেন না। তার কোনো আক্ষেপ নাই, তিনি বুঝে শুনেই এ কাজে নেমেছিলেন। দেশের সোনার ছেলেদের জন্য এটুকু কাজ তো কোনো ব্যাপারই না। ডাক্তার আহমেদ এবার তাকে ডাক দিলেন, মতিন ভাই, মতিন ভাই, ও মতিন ভাই। মতিন সাহেব মৃয় কণ্ঠে জবাব দিলেন, বলুন ভাই, আমাকে মাফ করে দিয়েন। ডাক্তারের কণ্ঠে অনুনয়। মতিন সাহেবের চোখে পানি এসে গেল। তিনি কোনো রকমে ঘাড় ঘুরিয়ে ডাক্তার সাহেবের দিকে তাকালেন। তারপর বললেন, মাফের কিছু নাই ভাই, আমি নিজের জ্ঞান বুদ্ধিতে আপনার কাজে আপনার সাথে হাত মিলিয়েছি, আপনি কিছু মনে রাখবেন না। তারপর দুজন মানুষই চুপ করে রইল। কে কি ভাবছে সেটা কেবল সৃষ্টিকর্তাই জানেন। মতিন সাহেব আর ডাক্তার আহমেদ এখন যে অবস্থায় আছে, এরকম অভিজ্ঞতা সাধারণত সবার সাথে ঘটে না। তাই তাদের মনে কি চিন্তা হচ্ছে সেটা অনুমান করা কঠিন। কিন্তু দুজনেই শূন্য দৃষ্টিতে ঘরের ছাদের দিকে তাকিয়ে আছেন। হয়তো জীবনের হিসেব নিকেশ করছেন, অথবা জীবন কত অর্থহীন সেটাই ভাবছেন দুজনেই। মতিন সাহেব এবং ডাক্তার আহমেদ দুজনকেই হাত পা বেঁধে ক্যাম্পের বাইরে অপেক্ষমান ট্রাকের পাশে আনা হয়েছে। গত 4 দিন ধরে তাদের ক্যাম্পেই বন্দি রেখে অকথ্য অত্যাচার চালানো হয়েছে। কিছুক্ষণ আগে সিলিংয়ে ঝুলিয়ে পেটানো হয়েছে দুজনকেই। তখনও দুজনের কেউই কোনো কথা না বলায় ক্যাম্প কমান্ডার এবার সিদ্ধান্ত দিয়ে দিলেন। মতিন সাহেব আর ডাক্তার আহমেদ দুজনেই চুপ করে আছেন। সম্ভাব্য পরিণতি সম্পর্কে তারা দুজনেই অনুমান করতে পারছেন। গাড়িতে উঠানো হলো দুজনকেই, সাথে 5 জন সিপাই আর 1 জন হাবিলদার। সবাই ট্রাকে ওঠার পর গাড়িটি চলতে শুরু করলো। মিনিট 5-এর মাথায় ট্রাকটা থেমে যাওয়াতে দুজনেই বুঝে ফেললেন তাদের গন্তব্যে তারা চলে এসেছে। মিটফোর্ড হাসপাতালের দক্ষিণে বুড়িগঙ্গার ধারে এসে গাড়িটা থেমেছে। তাদের দুজনকেই গাড়ি থেকে নামিয়ে নদীর ধারে দাঁড় করানো হলো। একজন সিপাই এসে দুজনের চোখ বেঁধে দিল। মতিন সাহেবের মাথা ভোঁতা হয়ে আছে। এখন কি হবে খুব বুঝতে পারছেন তিনি। ডাক্তার আহমেদের কলমা পড়ার শব্দে তিনি যেন একটু দিশা পেলেন। সাথে সাথে তিনিও জোরে জোরে কলমা পড়া শুরু করলেন। কলেমা পড়ার মাঝামাঝি সময়ে গুলির শব্দ শুনলেন মতিন সাহেব। প্রায় সাথে সাথেই নিজের বুকে একটা জোরে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে যাওয়ার সময় বুড়িগঙ্গার পানির স্পর্শটুকু পর্যন্তই তিনি টের পেলেন।